হ্যালো ভাইরা, আশা করছি সবাই ভালোই আছো। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা এমন একটা টপিক যে টপিকটা থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে যে কেন আসে? এই আসার মূল কারণ হচ্ছে একটাই, পৃথিবীর মধ্যে বাঙালি হচ্ছে একমাত্র জাতি যে জাতি হচ্ছে আহ, তার নিজের দেশের স্বাধীনতার জন্য আহ, মাতৃভাষার জন্য হচ্ছে প্রাণ বিসর্জন করেছে। বিশেষ করে আমরা সবাই জানি যে ৫২ ভাষা আন্দোলনে ভাষা শহীদরা কিন্তু মূলত আমাদের মাতৃভাষার জন্যই প্রাণ বিসর্জন করেছিল। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি, বর্তমানে এই মাতৃভাষায় বিশেষ করে বাংলা বানানে আমাদের অবস্থা হচ্ছে সবচেয়ে ভয়াবহ। আর যেহেতু বাংলা বানানের অবস্থা খুবই খুবই খারাপ বর্তমানে দেখা যাচ্ছে, এই জন্যে কেন জানি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমপক্ষে একটা, সর্বোচ্চ ৩টা ৪টা প্রশ্ন হচ্ছে এই বানান থেকে আসতে দেখা যায়। তো যেহেতু টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তোমরা এই মুহূর্তে যে যেখান থেকে ক্লাস করছো তোমরা মোটামুটিভাবে সুনিশ্চিত থাকো যে অ্যাডমিশন টেস্ট বলো বা ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বলো, বানান থেকে কোনো না কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবেই। সো তোমরা যারা এখনো পর্যন্ত মনে করো যে বাংলা বানানে তোমাদের একটু সমস্যা আছে, তোমরা অবশ্যই অবশ্যই বানানের যে নিয়ম আছে বা নিয়মের বাইরে থেকেও যে বানানগুলো থেকে পরীক্ষায় বারবার বারবার প্রশ্ন এসেছে, এটা এখন থেকে দেখতে থাকো। একটা সময় দেখা যাবে যে তুমি মোটামুটি তোমার বানানে একটা দক্ষতা চলে এসেছে। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে মূলত বাংলা বানানের উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে বিশেষ করে প্রায় 10 থেকে 15 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কিছু গুরুত্বপূর্ণ বানানের প্রশ্ন আজকে দেখব, এবং সেই সাথে সাথে ওই বানানের সাথে রিলেটেড আরো কোনো নিয়ম কানুন বা আরো অন্য কিছু যদি থাকে সেটাও আজকের ক্লাসে আমরা দেখব। তো আজকের ক্লাসটা যেহেতু বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই, সুতরাং আমার মনে হয় যে আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। তো চলো তাহলে আমরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষে আসা একটা প্রশ্ন নিয়ে শুরু করছি। এবং দেখো প্রশ্নটা কিন্তু একেবারে সহজ ছিল না। দেখো সিম্পলি যদি প্রশ্নটা আসতো যে ৪টা অপশন দিয়ে বলল যে ৪টা অপশনের মধ্যে কোন বানানটা শুদ্ধ বা কোন বানানটা অশুদ্ধ, যদি ঠিক এইরকম কোনো প্রশ্ন আসতো তাহলে খুবই ভালো হতো। কিন্তু দেখো সেটা না এসে বরং কি হয়েছে, সেটা না এসে বরং প্রশ্নটা আরেকটু কঠিন করে দিয়েছে। ৪টা অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনে মোটামুটি ২টা করে অপশন দেওয়া হচ্ছে বা ২টা করে শব্দ দেওয়া হচ্ছে। তো তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো, প্রশ্নটা কিন্তু ওই কারণে আরেকটু বেশি জটিল হয়ে গেছে। তো সত্যি কথা বলতে আমি যেটা বুঝি, যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে বানানের উপরে তার দক্ষতা থাকে, যোগ্যতা থাকে, যোগ্যতা না, বানানের উপরে যদি কারো দক্ষতা থাকে, অটোমেটিক ভাবে ও ২টা কেন ওখানে ৩টা ৪টা ৫টা যাই দিক না কেন আমরা উত্তর করতে পারব। দেখো এই ৪টা অপশনগুলোর মধ্যে মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে সি নাম্বারটাই ঠিক, আর বাকিগুলো কিন্তু আসলে ওইভাবে কোনো না কোনো ভাবে ভুল। ঠিক আছে? তো এই জিনিসটা দেখো কোন গুচ্ছটি শুদ্ধ, অর্থাৎ এই ৪টা অপশনের মধ্যে একমাত্র সি নাম্বার যে অপশনটা ছিল, অর্থাৎ কাহিনী বানান অনেকে দীর্ঘইকার দেয়, দন্তনয় দীর্ঘিকার হবে না। আবার অনেকে ঠান্ডা বানানে মূর্ধন্যয় ডয় দেয়, এটাও হবে না। ঠিক আছে? জাস্ট আমরা মনে রাখবো ঠান্ডা বানানো এটা, কাহিনী বানানো এটা। পরবর্তী আরেকটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কত স্মার্ট একটা প্রশ্ন। একটা বাক্য দিয়ে বলল, মনে করো যে বেশ বড় একটা বাক্য থাকলো এবং ওই বাক্য দিয়ে তোমাকে বলল যে এই বাক্যের মধ্যে কোন বানানগুলো ভুল আছে এবং সেই ভুল বানানের সংখ্যা কয়টি। এখন তুমি যদি ওই বাক্যটা দেখে যদি সুনির্দিষ্টভাবে বুঝতে না পারো যে আসলে ওর মধ্যে কয়টা বানান ভুল আছে, তাহলে পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্নের উত্তর ভুল হয়ে যাবে। তো সংস্কৃতিকে বলা হয় লাবণ্য, কখনো ব্যক্তির, কখনো নির্দিষ্ট জাতির। এই বাক্যে ভুল শব্দের সংখ্যা আমরা স্পষ্ট বুঝতে পারছি ৪টি। কেন ৪টি বানান ভুল? দেখো লাবণ্য বানানে সবসময় মূর্ধন্য জফল হবে। ব্যক্তি বানান আমি অনেককে দেখেছি, ব্যবসা, ব্যক্তি এই সকল বানানে অনেকে আকার দেয়, আকার হবে না। আর নির্দিষ্ট বানান তো এটা। আর জাতি বানানে কখনোই দীর্ঘইকার হবে না। এই কারণে হচ্ছে এই বাক্যে ভুলের সংখ্যা হচ্ছে ৪টি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো।
তাহলে দেখো আমি যদি সঠিকভাবে বানানগুলো না পারতাম তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর আসলে করতে পারতাম না। পরীক্ষার হলে একটা কথা ইতিমধ্যে তোমাদের বারবার বলেছি যে পরীক্ষার হলে মাথায় এত বেশি চাপ থাকে যে প্রশ্নে ৯ আছে এটা কিন্তু আমাদের চোখে পড়ে না। আমাদের মনে রাখতে হবে, এই বিষয়ে অ্যালার্ট থাকতে হবে, কোন বানানটি শুদ্ধ নয় বা কোন বানানটি সঠিক নয়। তো আমরা মনে রাখবো শুদ্ধ নয় বা সঠিক নয় এই 4টা অপশনের মধ্যে নবায়ন বানান। আমরা মনে রাখবো নবায়ন এর শুদ্ধ রূপ হচ্ছে দন্তন্য হবে, ঠিক আছে? আর বাকিগুলো মোটামুটিভাবে নগরায়ণ বানানেও হচ্ছে, নগরায়ণ বানানেও দন্তন্য হয়, তবে নবায়ন বানানে অবশ্যই দন্তন্য হবে, ঠিক আছে? তো শুদ্ধ নয়, এখানে নবায়নটা শুদ্ধ নয়, গৃহায়ন ঠিক আছে, রূপায়ণ ঠিক আছে, এবং নগরায়ণ বানানেও দন্তন্য হবে, ঠিক আছে? ওকে, সো পরবর্তী প্রশ্ন যে কোন গুচ্ছটি শুদ্ধ। দেখো এইটাও কিন্তু বেশ জটিল। যখনই গুচ্ছ আসছে তখনই আমি মনে করি যে তোমার জন্য একটু বেশি কমপ্লিকেটেড হয়ে গেল। তো এই যে কমপ্লিকেশনস, এটা রিমুভ করার বা দূর করার একটাই ওয়ে, সেটা হচ্ছে বাংলা বানানের ওপর দখল আনতে হবে। কোন গুচ্ছটি শুদ্ধ? আমরা মনে রাখবো একমাত্র কি বলা যায়, ঠিক আছে, ওকে, উষা বানান অনেকে আসলে তাল রস্যও দেয়, আবার অনেকে দীর্ঘও দেয়, তবে বর্তমানে দীর্ঘটার ব্যবহার দেখা যাচ্ছে না, এই জন্য আসলে এটা বলা হচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন শব্দগুচ্ছ শুদ্ধ? দেখো ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো বারবার আমরা দেখতে পাচ্ছি বারবার শব্দগুচ্ছ আসছে, আর যখন শব্দগুচ্ছ বারবার আসছে তখন প্রশ্নগুলো তোমার কাছে আরো কঠিন লাগছে। তো এই কঠিনকে সহজ করব আমরা, এবং আমরা বুঝতে পারছি যে এই অপশনগুলোর মধ্যে একমাত্র ডি নাম্বার অপশনটাই হচ্ছে মূলত সঠিক, অর্থাৎ সহযোগী, শিরশ্ছেদ এবং গুঞ্জরণ, এই বানানগুলোই মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অন্য শব্দগুলোও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাকি অপশনগুলোও কিন্তু মোটামুটিভাবে ঠিক করে দেওয়া হয়েছে, এবং তোমরা এই সঠিক বানানগুলো এটার মাধ্যমে ঠিক করে নাও। তো পরবর্তী প্রশ্ন যে কোন বানানগুলো শুদ্ধ, আমরা মনে রাখবো যে উচ্ছৃঙ্খল এবং চলত শক্তি, চলত যুক্ত শক্তি, যেটা চলার শক্তিকে আমরা বলি চলত শক্তি। পরবর্তী প্রশ্ন যে কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ, আমরা মনে রাখবো এই অপশনগুলোর মধ্যে এই যে সি নাম্বার যে অপশনটা রয়েছে চিহ্ন এবং অপরাহ্ন, এটাই হচ্ছে মূলত শুদ্ধ বানান। পরবর্তী প্রশ্ন যে কোনটি শুদ্ধ, চলো তো দেখি আনসার করতে পারি কিনা এই প্রশ্নটার উত্তর। দুষ্কৃতিকারী নাকি দুষ্কৃতকারী? আমরা যারা এখনো পর্যন্ত কনফিউজড, আমরা মনে রাখবো আসলে দুষ্কৃতি না, দুষ্কৃতকারী, এবং অবশ্যই সেক্ষেত্রে মূর্ধন্য স হবে, ঠিক আছে? দুষ্কৃতকারী। পরবর্তী প্রশ্ন যে শুদ্ধ বানান কোনটি, আমরা মনে রাখবো এই বানানটা কিন্তু অনেকেই ভুল করে, আকাঙ্ক্ষা বা দুরাকাঙ্ক্ষা এই উভয়ের ক্ষেত্রে হবে হচ্ছে ক্ষিয়, আকাঙ্ক্ষা বা দুরাকাঙ্ক্ষা যাই বলি না কেন উভয়ের ক্ষেত্রে হবে ক্ষিয়। ওকে, পরবর্তী প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, দেখো সেই 2010-11 সালে আসা প্রশ্ন যে কোনটি অশুদ্ধ বানানে লেখা। অশুদ্ধ বানানে লেখা মানে কোন বানানটা ভুল। আমরা মনে রাখবো সশঙ্কিত বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে শঙ্কিত। শঙ্কিত মানে তোমরা জানো যে কোনো বিষয়ে দুশ্চিন্তা করা, এটাকেই আমরা বলি শঙ্কিত। নিচের কোন বানানটি শুদ্ধ? আমরা বুঝতে পারছি খুবই সহজ প্রশ্ন, তারপরও আমি বলে দিচ্ছি গ্রামীণ বানানে সবসময় মূর্ধন্য হবে, ঠিক আছে? ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতি বছরে বিভিন্ন ইউনিটে আসা যে প্রশ্নগুলো আমরা দেখেছি এবং প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি যে সেখানে প্রত্যেকটা ইউনিটে কম বেশি বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো দেখো কোন বানানটি শুদ্ধ, আমরা মনে রাখবো যেটা এখানে
সি নাম্বারটাই মোটামুটি কারেক্ট, আর সবগুলো কোনো না কোনোভাবে ভুল। তো এখানে দেখো বক্সে কিছু শব্দ অশুদ্ধ এবং শুদ্ধ শব্দ তোমাদেরকে দেখানো হয়েছে, যে এগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। আমি বলছি না যে তোমাদের সময় আসবে এখান থেকে, তবে বানানগুলোর দিকে একটু চোখ বুলাও। এখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, এখান থেকে প্রতি বছরই কম বেশি প্রশ্ন আসে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? একেবারে সহজ একটা প্রশ্ন ছিল। এ নাম্বার, বি নাম্বার এবং ডি নাম্বার বানানটা শুদ্ধ আছে। আর স্টোর, আজকের পর থেকে মনে রাখবো আমরা, আমি ক্লাসে যেটা বলেছি যে কোনো ইংরেজি শব্দ যেটা বাংলা ভাষায় এসেছে এবং শক্তিশালী একটা জায়গা করে নিয়েছে, সব সময় সেখানে দন্তস্ব হবে বা তালব্যস্ব হবে, মূর্ধন্যস্ব হবে না। মনে থাকবে, ইংরেজি শব্দের বানানে কখনোই মূর্ধন্যস্ব হবে না, হবে হচ্ছে দন্তস্ব। যেমন ফটোস্ট্যাট, স্ট্রিট, সেশন, স্প্রিং সব সময় হবে দন্তস্ব, মনে রাখতে হবে। কোন বানানটি শুদ্ধ? অতিথি বানানে দুটোই রস্বীকার হয়, আমরা জানি। কোন বানানটি শুদ্ধ? আজকের পরে আমরা মনে রাখবো, খুবই সুন্দর করে মাথায় ঢুকায় রাখো, যে কোনো জীবী দুটোই দীর্ঘইকার। বুদ্ধিজীবী, পেশাজীবী, মৎস্যজীবী, আইনজীবী, যত ধরনের জীবী আছে, জীবী মানেই দীর্ঘইকার। আজকের পর থেকে যেন এইটা আর ভুল না হয়। ঠিক আছে, যে কোনো জীবী ইকুয়াল টু দুটোই দীর্ঘইকার। নিচের কোন বানানটি ভুল? আমরা মনে রাখবো উদিচি বানানটা ভুল, আর সবগুলো ঠিক। উদিচি বানানে দুটোই রস্বইকার হবে। নিচের কোন বানানটি সঠিক? সবসময় মনে রাখবো যে পরজীবী, ওই যে একটু আগে বলছিলাম জীবী, একটু আগে বলছিলাম কি, যে কোনো জীবীতেই দুটোই দীর্ঘিকার। এই যে দেখো পরজীবী। কোন বানানটি সঠিক নয়? খুবই ভালো একটা প্রশ্ন, এই প্রশ্ন বিসিএস পরীক্ষা আসতে দেখা গিয়েছে। সস্ত্রীক বানানে আমরা কখনোই দন্তস্বর নিচে ব দিব না, জাস্ট সিম্পলি স, দন্তস্ব তারপর স্ত্রীক। কোন বানানটি শুদ্ধ? চলো তো দেখি, এই প্রশ্নটা অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছে। সমীচীন বানান, আমরা সবসময় মনে রাখবো সমীচীন বানানে দুটোই দীর্ঘইকার, দুটোই কি হবে? দীর্ঘইকার। সমীচীন খুবই ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে এটা পরীক্ষায়। বিভীষিকা এবং বিভীষণ বানান সবসময় আমরা মনে রাখবো একটা দীর্ঘইকার, একটা রস্বইকার। বিভি, ভয় দীর্ঘিকার, পরেরটা রস্বইকার, শিকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কোনটি ভুল বানান? পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এসেছে, বিশেষ করে বিসিএস পরীক্ষায় রিটেন অংশে প্রশ্ন আসতে অনেকবার দেখা গিয়েছে। দুদিন পরে বিসিএস পরীক্ষা দিবা, তখন এই প্রশ্নটা পেয়ে যাবা। কোনটি ভুল বানান? মনে রাখবা দৈন্য অথবা দীনতা, এটাই কারেক্ট, আর বাকি সবগুলোই ভুল। দৈন্য বা দীনতা কারেক্ট, আর সব ভুল। যেমন দেখো এখানে দৈন্যতা লেখা আছে, এটা ভুল হবে। কোন বানানটি সঠিক? আমরা মনে রাখবো প্রজ্জ্বল বানানে অবশ্যই বর্গীয় জর নিচে ব বা বফলা হবে। কোন বানানটা সঠিক? একটু আগে বললাম, এটা নিয়ে বলার কিছু নেই। শুদ্ধ বানান সবসময় মনে রাখবো যে অনুশাসন, শাসন বানানে যদি মানে যা, তার আগে জাস্ট অনু, আর সবই ঠিক আছে। স্বায়ত্তশাসন বানানটা এ পর্যন্ত মানে কি বলবো, ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু করে বিসিএস বা যে কোনো কঠিন পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বায়ত্তশাসন বানানটা বিগত 10 বছরে অন্তত 100 বার এসেছে। সো এখনো পর্যন্ত আপনারা যারা স্বায়ত্তশাসন বানানটা নিয়ে কনফিউজড, আজকে বানানটা ক্লিয়ার করে ফেলেন, খুবই ইম্পর্টেন্ট বানান। সঠিক বানান কোনটি? সবসময় আমরা মনে রাখবো রেনেসা বানানে, এটা রেনেসাস বা যাই হোক, রেনেসাসে এই প্রথম দন্তস্বর উপরেই চন্দ্রবিন্দু হবে, পরেরটার উপরে না। ঠিক আছে, এবার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে রেনেসা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জাস্ট এই, অর্থাৎ একেবারে সর্বশেষ যে বর্ণটা থাকবে তার উপরে চন্দ্রবিন্দু হবে। ঠিক আছে, রেনেসা এর ইংরেজি বানান
পরীক্ষায় অনেকবার এসেছে। এই হচ্ছে ইংরেজি বানান, ঠিক করে রাখেন। রেনেসা মানে হচ্ছে পুনর্জন্ম, নতুন করে কোনো কিছু জাগরণ হওয়া, সেটাকে ইংরেজিতে বলা হয় রেনেসা। এনিওয়ে, বানান থেকে বাংলায় যেমন একটা প্রশ্ন মিনিমাম মাস্ট, একইভাবে বানান থেকে ইংরেজিতেও কিন্তু একটা প্রশ্ন 100% মাস্ট। তো আমি সবসময় একটা কথা বলি, ইংরেজিতে স্পেলিং আর বাংলায় বানান, এই দুইটা টপিক যদি আপনারা একটু ভালোভাবে পড়ে যান, 100% এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে। ঠিক আছে, ওকে। কোন বানানটি শুদ্ধ, আমরা এই বানানটা একটু আগে দেখে এসেছি, এই জন্য এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। বিভীষিকা বানানটা কারেক্ট আমরা দেখেছি। আচ্ছা, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? এই যে নয়ের দিকে খেয়াল রাখতে হবে, তা না হলে আমরা ভুল করে আসব। এবং স্নেহাস্পদ বানান সবসময় মূর্ধন্য স হবে, মনে রাখতে হবে। আর বাকিগুলো সবই ঠিক আছে। স্বত্বাধিকারী বানানটার দিকে একটু লক্ষ্য রাখবেন। স্বায়ত্তশাসন বানান তো অনেক ইম্পর্টেন্ট, একটু আগেও বলে এসেছি। এই যে দেখো দেখো, আমরা একটাই পারি না, সেখানে একটা একটা অপশনে 3টা করে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে দেখো, তোমার যদি বানানের উপর কমান্ড না থাকে, তাহলে কিন্তু ভাই এই প্রশ্নটা উত্তর করা কঠিন হয়ে যাবে তোমার জন্য। ঠিক আছে, ওকে। সো নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত। প্রমিত মানে কি? প্রমিত মানে হচ্ছে প্রচলিত বা সঠিক। ঠিক আছে, অনেকে প্রমিত শব্দটা দেখে ঘাবড়িয়ে যাবে। সো এত ঘাবড়ানোর কিছু নাই, সোজা কথা হচ্ছে একমাত্র বি নাম্বার অপশান ঠিক করে রাখেন। নির্নিমেষ, অপরাহ্ন, মুমূর্ষ, এই 3টা বানানই ঠিক আছে, আর সবগুলো বানানে কোনো না কোনো জায়গায় ভুল আছে। ক্লিয়ার? থ্যাংক ইউ। আশা করছি আপনারা উত্তরটা করতে পেরেছেন। যেটি শুদ্ধ বানান, একটা বানান আসলে আমাদের জন্য একটু সহজ হয়। বৈপরীত্য, অনেকে বিপরীত্য বলে, এটা ভুল, মনে রাখতে হবে বৈপরীত্য। ঠিক শব্দগুচ্ছ কোনটি? দেখো, এই প্রশ্নটাও কিন্তু কঠিন হয়ে গেছে। একটা, দুইটা, 3টা, চিন্তা করতে পারছো ভাই? যদি বানান ভালোভাবে পড়া না থাকে, তাহলে পরীক্ষার হলে যে তুমি 100% শিওর থাকে, এগুলোতে কনফিউজড হবাই, পাজলড হয়ে যাবা। তো এটার একমাত্র সমাধান হচ্ছে একটাই, খুব ভালোভাবে বানানগুলো একবার পড়ে যাও। এবং আমি তোমাদেরকে বারবার একটা পরামর্শ দিচ্ছি, যে বিগত বছরে যে বানানগুলো এসেছে, বা তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের যে বানানগুলো তোমরা পড়েছিলে, আমি জানি ইন্টারের 2 নাম্বার প্রশ্নে ছিল বাংলা বানান, এবং তোমরাও কম বেশি পড়েছো। ওই যে বানানগুলো সে সময় পড়েছিলে, ওই বানানগুলো প্রয়োজনে এখন সুন্দর করে আরেকবার চোখ বুলো, কপাল ভালো থাকলে ওখান থেকে একটা বানান আসতে পারে। আমি শিওরলি বলছি না যে আসবে, তবে আসলেও আসতে পারে। ঠিক শব্দগুচ্ছ হলো এটাই, অর্থাৎ শিহরণ, দারুণ, দরুন, আর সব ঠিক আছে। ঠিক শব্দগুচ্ছ কোনটা স্পষ্ট বোঝা যাচ্ছে, অভীষ্ট, নিশ্চল এবং সমীচীন, এটাই ঠিক, আর বাকিগুলো বেঠিক। চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে? আমরা মনে রাখবো, কাচ বানানে কখনো চন্দ্রবিন্দু হবে না। কাচ খুব সিম্পল, একেবারে কয়েকার চ কাচ, আর বাকিগুলোতে চন্দ্রবিন্দু হবে। জ্যোতিষ্ক বানানে মূর্ধন্য হবে। রশ্মি বানান প্রতীক্ষা, প্রতীক্ষা বানান দীর্ঘইকার হবে। কোন বানানটি শুদ্ধ? খুবই ভালো একটা প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট 2022-21 শিক্ষাবর্ষে এসেছে। মহিষী, এই দুইটা বানান, এই দুঃখিত, এই একটা বানানে দুটোই দীর্ঘইকার হবে। পরবর্তী প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? আমরা মনে রাখবো, বানানটা কিন্তু এত সহজ ছিল না। দুরারোগ্য, এই বানানটাই ঠিক আছে, আর বাকিগুলো দেখো ভুলগুলো সব ঠিক করে দেওয়া হয়েছে। দুষ্কৃতকারী না, দুষ্কৃতিকারী। দুরাবস্থা না, দুরবস্থা, এই বানানটা বিভিন্ন পরীক্ষায় বারবার বারবার এসেছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা সবসময় বলি, রে লোকটার কি দুরাবস্থা, আমরা বলি ঠিক আছে, বাট এটা ভুল বলি। আমরা মনে রাখবো এটা দুরাবস্থা না, এটা দুরবস্থা। এই বানানটা ইন্টারমিডিয়েট লেভেল থেকে এসেছে, অথচ আমাদের ছেলেমেয়েরা অনেক বেশি ভুল করে, ভুলটা ঠিক করে দিলাম। আমরা মনে রাখবো,
শিরশ্ছেদ, নট শিরোচ্ছেদ। আমরা ভুল বলি, আজকের পর থেকে ভুল বলা যাবে না। আমাদের মনে রাখতে হবে এটা শিরশ্ছেদ, নট শিরোচ্ছেদ। ভুল বানান কোনটি? একেবারে সহজ কথা, একটু আগে বলছিলাম সমীচীন বানানে দুটোই দীর্ঘকার হবে। শুদ্ধ বানানের সংকলিত গুচ্ছ এটাই, খুবই সুন্দর হয়েছে। উচ্ছল বানানে বফলা হবে না। শুদ্ধ বানান গুচ্ছ কোনটি? এই প্রশ্নটাও যে খুবই সহজ তাও না, আসলে প্রশ্নটা সহজ, কিন্তু 3টা অপশন যখন দিচ্ছে তখন একটু কঠিন লাগছে, কিন্তু ব্যাপার না, আমরা পারবো। শুদ্ধ বানান, অবশ্যই শুদ্ধ বানান। অন্ত্যেষ্টি ক্রিয়া, সাধারণত একজন মানুষের মৃত্যু পরবর্তী যে বিভিন্ন ক্রিয়াকর্ম থাকে সেটাকেই বলা হয় অন্ত্যেষ্টি ক্রিয়া। শুদ্ধ বানান কোনটি? আমরা মনে রাখবো শুদ্ধ বানান ত্রিভুজ। অনসুয়া, নট অনুসুয়া। অনেকে ভুল উচ্চারণ করে, এই জন্য ভুল বলে। অনসুয়া, নট অনুসুয়া। কোন বানানটি অশুদ্ধ? আমরা মনে রাখবো রেফের পরে ব্যঞ্জন বর্ণের কখনো দ্বিত্ব হয় না, এই কারণে সৌন্দর্য বানানে কখনোই জফলা হবে না। কার্যালয় বানানে অনেকে জফলা লেখে, কার্যালয় বানানেও জফলা হবে না, সৌন্দর্য বানানেও জফলা হবে না। কোনটি শুদ্ধ বানান? আমরা সবসময় মনে রাখবো ষান্মাসিক বানানে সবসময় মূর্ধন্য ষ হবে। এটা অনেকবার বলেছি যে কোনো জীবী বানানের দুটোই দীর্ঘিকার হবে। আর মরিচিকা বানান সবসময় মনে রাখবা প্রথমটা দীর্ঘইকার, পরেরটা হ্রস্বইকার। কোনটি অশুদ্ধ বানান? অবশ্যই এ নাম্বার হবে, একটু আগে বলছিলাম। কাণ্ড, মণ্ড, ঠান্ডা সকল বানানে মূর্ধন্য হবে, ঠিক আছে, দন্তন্য হবে না। এটা আমরা বলেছি, এটা বলার কিছু নাই। খুবই ইম্পর্টেন্ট একটা বানান, এটা ক্লাস 9-10 থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত এই বানানটা অনেকবার এসেছে। নিশিথিনী বানান, নিশিথিনী বানান সবসময় প্রথমটা এইভাবে সহজে মনে রাখবা, 1 2 1 2। প্রথমটা হ্রস্বইকার, পরেরটা দীর্ঘইকার, প্রথমটা হ্রস্বইকার, পরেরটা হ্রস্বইকার, পরেরটা দীর্ঘইকার। দেখছো 1 2 1 2, ঠিক আছে, সহজ না? ওকে, জিএসটিতে আমরা আসতে দেখেছি এই প্রশ্নটা যে প্রমিত বাংলা বানান রীতি অনুযায়ী শুদ্ধ রূপ কোনটি? আমি ইতোমধ্যে অনেকবার বলেছি যে স্বায়ত্তশাসন বা সত্ত্বাধিকারী, এই বানানগুলো বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবং আমি জানি এরপরও আপনারা অনেকে ভুল করেন। আপনারা সহজে মনে রাখবেন যে সত্ত্বাধিকারী বানানটা হচ্ছে এই যে ডি নাম্বার যে অপশনটা রয়েছে সেটাই, অর্থাৎ প্রথমটার নিচেও ব হবে, পরেরটার নিচেও ব হবে, এবং সত্তা এখানে তয়ে বফলা আকার। ওকে, সো ভাইয়ারা, আমরা দেখতে দেখতে কিন্তু এই বানান নামক যে কনফিউজিং বা বিভ্রান্তিকর যে টপিকটা আমরা শেষ করলাম। এখন এই শেষ করা মানে কিন্তু বলছি না এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমাদের এই রেকর্ডিং ক্লাসের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই টপিক থেকে বিগত বছরগুলোতে কেমন ধরনের প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে সেটা একটু দেখানো। তো আমরা মনে হয় দেখলাম, এখন আমাদের একটু নিজেদের বুঝতে হবে যে আসলে আমরা কিভাবে কি পড়ব। আমার আপনাদের জন্য একটাই পরামর্শ, সেটা হচ্ছে আপনারা যে লেভেল থেকে আছেন না কেন, বাংলা বানানের নিয়ম বেশি না পড়ে ওই বানানগুলো একটু রেগুলার পড়বেন। যেমন আপনারা যদি ইন্টারমিডিয়েট লেভেল স্টুডেন্ট থাকেন, আমরা সবাই জানি ইন্টারমিডিয়েটে কোশ্চেন নাম্বার 2 ছিল, 2 নাম্বার কোশ্চেনে বাংলা বানান থেকে পরীক্ষায় প্রশ্ন হতো। তো ওই বানানগুলো আপনি একটু ভালোভাবে দেখে আসেন। তারপরে অ্যাডমিশন লেভেলে যে কোনো একটা গাইড বই থেকে যে গুরুত্বপূর্ণ বানানগুলো আছে একটু দেখে রাখেন, এবং দেখতে যে বানানগুলো আপনার মনে হচ্ছে একটু কঠিন, আপনি সেগুলোর পাশে একটু টিক চিহ্ন দিয়ে রাখেন, যে এগুলো আমি ভুল করতে পারি। পরীক্ষার হলে যাওয়ার আগে ওই বানানগুলো বারবার দেখে যাবে, ঠিক আছে? এবং আরো ভালো হয় যদি ওই কনফিউজিং বানানগুলো আপনি একটা খাতায়, একটা পেজে সুন্দর করে লিখে রাখতে পারেন। দেখা গেল কালকে পরীক্ষা, আপনি আপনার যে কঠিন বানানগুলো ছিল ওই বানানগুলো আপনি ওই বই দেখে বা খাতাটা দেখে আপনি একবার চোখ বুলিয়ে গেলেন, আর পরীক্ষায় যেয়ে যদি কমন আসে খুবই ভালো, ঠিক আছে? তো আজকে তাহলে এ পর্যন্তই। আশা করছি বাংলা বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা খুব অনায়াসে উত্তর করতে পারবো। আর সেই কামনায় তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বানান টপিক থেকে এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।